আচ্ছা, আপনাদের কি ক্লাস আজকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে তাহলে হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ থেকে 3 আর 4 না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাইপারটেনশন ধারণা আছে আপনাদের? হাইপারটেনশন কাকে বলে বা হাইপারটেনশন জিনিসটা কি? হাইপারটেনশনের বাংলাটা কি বলেন তো? রক্তচাপ। একজন বললেন বোধ হয়, কে যেন বললেন? কে বললেন? বলেন, রক্তচাপটা কে বললেন? আচ্ছা, হ্যাঁ, যেহেতু এই হাইপার শব্দটা বলা আছে, দ্যাট মিনস হচ্ছে কি উচ্চ। হ্যাঁ, আচ্ছা, এটাকে কি বলবো আমরা? উচ্চ রক্তচাপ। তো এখন আমরা কখন বলবো এটা হচ্ছে স্বাভাবিক? উচ্চ রক্তচাপ মানে বুঝছেন? রক্তচাপ তো বুঝেন। আর্টারি বা ভেইন ধারণা আছে না আপনাদের? আর্টারি, ভেইন এগুলো সম্পর্কে ধারণা আছে? পড়ে আসছেন। আর্টারিটা কি আর ভেইনটা কি বলেন তো? তাহলে আপনাদেরকে আমার বুঝাইতে সুবিধা হবে। আর্টারি কি জিনিস আর ভেইনটা কি জিনিস বলতে পারবেন? এটা হচ্ছে কি ভেইন। ওকে, ডান। আর একটা হচ্ছে ওকে। এখন আমাকে বলেন তো, আমাদের বডিতে যা দেখা যায় প্রমিনেন্ট থাকে না, আমরা নেকেড আই এক্সাম, নেকেড আই মানে খালি চোখে আমরা দেখতে পাই না কিছু টিউব লাইক স্ট্রাকচার, হ্যাঁ, তো তা ওইগুলোকে কি বলা হয়? আর্টারি না ভেইন বলেন তো? হ্যাঁ, বলুন তো। খালি চোখে দেখি আমরা যেগুলো, এগুলোর কি দেখবেন? অনেক ফর্সা মানুষ আছে না, নর্মালি একদম সবুজ হয়ে থাকে, এগুলোর নাম কি? আর্টারি। আচ্ছা, আর কোনো মতামত? ওকে, আজকে থেকে এই ইনফরমেশনটা ভুলে যাবেন। কেন ভুলে যাবেন? কারণ আর্টারি খালি চোখে দেখা যায় না। আর্টারি খালি চোখে দেখা যায় না। আচ্ছা, আর্টারির জন্য আপনাকে কি করতে হবে? আপনার বডির ভিতরের দিকে ঢুকতে হবে। আচ্ছা, এখন আর্টারি আর ভেইন আমরা যেটাই বলি না কেন, যদি কোনো কারণে আমাদের একটা স্বাভাবিক রক্ত চলাচল প্রক্রিয়া আছে না, হ্যাঁ, ব্লাড সার্কুলেটরি সিস্টেম আমরা যেটাকে বলে থাকি, সম্ভবত ফিজিওলজিতে পড়ছেন, ফিজিওলজি ছিল না আপনাদের? আচ্ছা, সেখানে পড়ছেন ব্লাড সার্কুলেটরি সিস্টেম। তো আমাদের যে স্বাভাবিক রক্ত সঞ্চালন যে প্রক্রিয়াটা আছে, এটা তো ধরেন একটা আর্টারি বা ভেইন কেমন হবে? একটা টিউবের মতো হয়, হ্যাঁ, টিউব লাইক একটা স্ট্রাকচার। এখন কোনো কারণে এই নর্মাল ব্লাড ফ্লোটা যতক্ষণ ঠিকঠাকভাবে চলে, ঠিক আছে, এটা ঠিক রইল। কিন্তু যখন ধরেন এটা দিয়ে, এটার তো একটা ধারণ ক্ষমতা আছে, ধরেন এটা যদি একটা ভেইন হয়, এটার একটা ধারণ ক্ষমতা আছে না? হ্যাঁ, কতটুকু পরিমাণে প্রেশার এটা নিতে পারবে, এটার তো একটা ধারণ ক্ষমতা আছে। ঠিক একই রকমভাবে ধরেন এখান দিয়ে ব্লাড যাচ্ছে, হঠাৎ করে ফ্লো বেড়ে যাওয়ার কারণে ব্লাড যখন খুব বেশি পরিমাণে এবং খুব দ্রুত সঞ্চালিত হয়, তখন কি হয়? এই ওয়ালগুলোতে, যেগুলো এই যে ওয়ালটা পুরোটা, এটার মধ্যে কি হয়? একটা চাপের সৃষ্টি হয় না? হয় কি না? এটাকেই বলা হয় রক্তচাপ। ঠিক আছে, যখন এটা স্বাভাবিক থাকে তখন আমরা কি বলি? নর্মাল ব্লাড প্রেশার। আর যখন এটা বেশি হয়ে যায় তখন আমরা কি বলি? হাই প্রেশার আর হাইপার টেনশন। শোনেন, হাই প্রেশার কারা বলবে? যারা লেমম্যান মানে বুঝছেন? যারা ধরেন হচ্ছে মানে অন্যভাবে নিয়ে না, যারা মেডিকেল সেক্টরের বাইরে কাজ করে, তারা বলবে হচ্ছে হাই। ঠিক আছে, আর আপনারা যেহেতু মেডিকেল ইন্ডিউসড পড়াশোনা করতে আসছেন, তখন আপনারা বলতে হবে হাইপার টেনশন। ঠিক আছে, আর যদি ব্লাড প্রেশার কমে যায় আমরা তখন সেটাকে কি বলবো? টেনশনের জায়গায় টেনশনটা ঠিক থাকবে, হাইপোর জায়গায় কি হয়ে যাবে? আরে হাইপারের জায়গায় হয়ে যাবে হাইপো। ঠিক আছে, তাহলে এবার বোঝা গেল উচ্চ রক্তচাপকে আমরা কি বলবো মেডিকেলের ভাষায়? হাইপার টেনশন। আর যখন ব্লাড প্রেশার কমে যাবে আমরা কি বলবো? হাইপোটেনশন। আচ্ছা, এখন আসেন আমাদের নর্মাল ব্লাড প্রেশার কত বলতে পারবেন কেউ? একজন বলেন তো। 120/80। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ওনার কথাটা ঠিক আছে, অ্যাকর্ডিং টু এইজ। হ্যাঁ, ঠিক আছে, আমরা ধরে নিলাম যে 120/80। কিন্তু আপনারা জানেন কিনা জানি না, 80 অনেক আগেই 90 হয়ে গেছে। ঠিক আছে, একটু আপডেট ইনফরমেশনে আমরা এটাকে 90 বলি। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন হচ্ছে যে এই হাইপারটেনশনের ক্ষেত্রে, আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আর্টারি আর ভেইনের যে ব্যাপারটা বলে দিলাম, যে আমি খালি চোখে যা দেখতে পাই সবগুলো কি ভেইন। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখন
যদি কখনো ধরেন ব্লিডিং হয়, ব্লিডিং বুঝেন তো? হ্যাঁ, ব্লিডিং মানে কি? রক্তপাত হওয়া, রক্তপাত, ঠিক আছে। আচ্ছা, স্বাভাবিক রক্তপাত কতক্ষণ হয় বলেন তো? স্বাভাবিক রক্তপাতের সময় কতটুকু? ধরেন আপনার কোথাও একটু কেটে গেল, কেটে যাওয়ার পরে রক্ত ব্লিডিং হচ্ছে, তো এখন এটা স্বাভাবিক আমরা কতক্ষণ বলবো আর অস্বাভাবিক কখন বলবো? 2-1 মিনিট। আচ্ছা, আর কিছু? হ্যাঁ, আচ্ছা, মনে রাখবেন 7 to 8 মিনিটস আমরা সেটাকে কি বলবো? স্বাভাবিক। যখন এটা ক্রস করে যাবে কিংবা 9 ক্রস করে চলে যাচ্ছে তখন আমরা সেটাকে বলবো অস্বাভাবিক বা প্যাথোলজিক্যাল ব্লাড লস, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম। ঠিক আছে, আপনি কিসে আছেন? কোথায় কোথায় কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিকুঞ্জতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কতদিন ধরে আছেন আপনি? 24 বছর। তার মানে হচ্ছে আমার জন্মের আগে আপনি কাজ করা শুরু করছেন উত্তর আধুনিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তো আপনার ফ্যামিলির কোনো টেস্ট আর বাইরে করতে হয় না। ঠিক আছে, ঠিক আছে। এখন আসেন হচ্ছে আর্টারিয়াল ব্লিডিং। আমরা কিভাবে বুঝবো যে রক্তপাতটা আর্টারি থেকে হচ্ছে নাকি ভেইন থেকে হচ্ছে? এটা বুঝতে হবে। হ্যাঁ, বুঝার পার্থক্যটা কোথায়? আচ্ছা, একটা কাজ করেন, এখানে তো আবার জানলা খুলে দিলে কি মশা আসে খুব? আচ্ছা, আপনার এখানে অনেক মানুষ, তো রুম কিন্তু গরম হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খেয়াল করেন। আচ্ছা, এখানে হচ্ছে কি আর্টারিয়াল ব্লিডিং বা ভেনাস ব্লিডিং আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, আর্টারি থেকে যখন রক্তপাত হয়, সোজা কথায় মনে রাখবেন, আর্টারি থেকে যদি কখনো রক্তপাত হয় সেটার লক্ষণটা কেমন হবে? স্প্রাউটিং অফ ব্লাড। হ্যাঁ, স্প্রাউটিং অফ ব্লাড মানে এটা হচ্ছে কি ফিনকি দিয়ে রক্ত পড়া। ফিনকি দিয়ে রক্ত পড়া বুঝেন? ফোয়ারা দেখেননি বিভিন্ন শহরে যে থাকে? হ্যাঁ, প্রাণকেন্দ্রে দেখবেন ফোয়ারা থাকে, যে ঝর্ণার মতো, যেগুলো ছেড়ে দিলে খুব উঁচায় পানিটা উঠতেছে তারপরে পড়তেছে। এই ফিনকি দিয়ে যদি কখনো কোথাও থেকে ব্লিডিং হয়, ম্যাক্সিমাম টাইম বলা যেতে পারে সেটা হচ্ছে একটা আর্টারিয়াল ব্লিডিং। বুঝতে পারছেন? আর যদি ওয়াটার লাইক ফ্লো থাকে, তার মানে হচ্ছে স্বাভাবিক তরল, যে হ্যাঁ পানির মতো করে যে তরল যেভাবে বের হয় এভাবে রক্ত পড়তেছে, তখন সেই অবস্থাটাকে আপনি বলতে পারেন ভেনাস ব্লিডিং। মানে এটা ভেইন কর্তৃক ব্লিডিং হচ্ছে। তাহলে কোন ব্লিডিংটা খুব মারাত্মক বা ভয়ঙ্কর? আর্টারিয়াল ব্লিডিং, কারণ সেখানে খুব দ্রুত সময়ে ম্যাসিভ অ্যামাউন্টে ব্লাড আপনার বডি থেকে বের হয়ে যাচ্ছে। ম্যাসিভ অ্যামাউন্টে ব্লাড যদি বের হয়ে যায়, আপনি শকে চলে যাবেন, রক্তক্ষরণ হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এত কিছু বলার কারণটা কি? কারণটা হচ্ছে যাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ থাকবে তাদের ক্ষেত্রে ইন্টারনাল ব্লিডিং হতে পারে। ইন্টারনাল ব্লিডিং দেখবেন যাদের হাইপার টেনশন থাকে তারা অনেক সময় স্ট্রোক করে, শুনেননি? আচ্ছা, এই স্ট্রোকের কারণটা কি? যখন মাত্রাতিরিক্ত ব্লাড প্রেশার তার বডিতে হয়ে যায়, তখন হঠাৎ করে কি হয়, আমাদের তো ব্রেনের যেই ভেসেলগুলো আছে সেগুলোকে বলা হয় সার্কেল অফ হুইলস বলতে একটা ব্যাপার আছে আমাদের, হ্যাঁ, ব্রেনে ঠিক এই পজিশনে থাকে। তো তখন ওটাতে কি হয়, লিক হয়ে যায় কিংবা কি হয়, ক্লট হয়ে যায়। ধরেন এটা একটা টিউব, রক্ত চলতে চলতে হঠাৎ করে এখানে জমাট বেঁধে গেল কোনো কারণে, তখন কি হবে? আর ব্লাড ফ্লো যাচ্ছে না। যেই কোষগুলো তখন আর রক্ত পাচ্ছে না, সেই সব কোষগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। ড্যামেজ হওয়ার দরুন আপনি কি করতেছেন? আপনার অবস্থা কি হচ্ছে? স্ট্রোক। ঠিক আছে, আপনার বডির কিছু অংশ প্যারালাইজড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আসেন এই হাইপার টেনশন আমরা স্বাভাবিক কত ভাবলাম? 120/90। ওকে, এখন আসেন হচ্ছে আমরা হাইপার টেনশন কখন বলবো? হাইপার টেনশনের একদম তথাকথিত বইয়ের যে নিয়ম বা ডায়াগনোসিস করার একটা নিয়ম আছে। নিয়মটা কি? যদি কোনো পেশেন্টের কি হয়, উচ্চ রক্তচাপটা প্রতি সপ্তাহে কয়বার মেজার করতে হবে? 2 বার। প্রতি সপ্তাহে কমপক্ষে 2 বার মেজার করার পরেও যদি তার এই যে আমরা বলি না, আপনারা বলেন না উপরের প্রেশার আর নিচের প্রেশার, হ্যাঁ, আসলে ব্যাপারটা কি বলেন তো? একটা হচ্ছে সিস্টোলিক, একটা হচ্ছে, আপনি বললেন না, আর আপনি তো অনেক বছর ধরে কাজ করতে। ও আচ্ছা আচ্ছা, তো বললো কি এটা?
ও আচ্ছা, এখন আসেন হচ্ছে সিস্টোলিক আর একটা হচ্ছে ডায়াস্টোলিক। কখনো কখনো তাহলে কোনটা সিস্টোলিক হবে? আচ্ছা, এখন আসেন হচ্ছে যদি ওইটা কত হয় 140 অ্যাভব, 140 অ্যাভব হয়ে যায় এবং নিচে যেটা আপনারা বলেন এটাকে ভদ্র ভাষায় কী বলবো, মেডিকেল টার্মে কী বলবো আমরা, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, সেটা যদি 100 ক্রস করে যায়, কত হয় তখন আমরা সেটাকে কি বলবো? হাইপো না, হাইপার। ঠিক আছে, আচ্ছা এবার হলো, আচ্ছা সোজা কথা মনে রাখবেন, এখন যেগুলো বলে যাব এটা হচ্ছে এক্সেপ্ট নন প্রেগনেন্ট লেডি, এক্সেপ্ট নন প্রেগনেন্ট লেডি মানে গর্ভাবস্থায় নাই, অমন গর্ভাবস্থায় আছে অমন ব্যক্তি ব্যতীত সবার ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি বা এই সিমটম এগুলো অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা এখন আসেন, হাইপারটেনশন যদি থাকে এবং এটা আমরা কি করব, সপ্তাহে 2 বার চেক আউট করবো, চেক আউট করে আমরা এরকম পাচ্ছি, এরকম করে আমরা 15 ডেজ অবজারভেশনে রাখবো। কতদিন? বুঝতে পারছেন? এটা হচ্ছে আসলে লজিক্যাল নিয়ম, ঠিক আছে? এবং এটা আপনার 15 ডেজই দেখা যাবে, সপ্তাহে 2 থেকে 3 বারই আপনার এই ব্লাড প্রেশারটাই আসতেছে। আপনি শারীরিকভাবে সুস্থ আছেন কিংবা আপনার কোনো ডিফর্মিটি আছে, সব মিলেই, বুঝতে পারছেন? তখন আমরা সেটাকে কি বলবো? উচ্চ রক্তচাপ। আচ্ছা এখন এক্সেপশন কেস আছে। এক্সেপশন কেসগুলো কি? ধরেন এই ব্লাড প্রেশারটা আপনার আসলো কখন, আপনার 1 সপ্তাহ পর হচ্ছে আপনার কোথাও ইন্টারভিউ আছে, আপনি খুব রাত জেগে পড়াশোনা করতেছেন, এটার তখন আপনার 1 সপ্তাহ এরকম হতেই পারে, এটাকে কিন্তু আমরা হাইপারটেনশন বলতে পারবো না, বুঝতে পারছেন? আচ্ছা বললেও আমরা সেটাকে কি বলতে হবে? টেম্পোরারি হাইপারটেনশন। কেমন? আচ্ছা এখন ধরেন আপনি কোনো মানসিক চিন্তার মধ্যে পড়ে আছেন, যার কারণে আপনার ব্লাড প্রেশার এরকম ইমব্যালেন্সড হয়ে আছে, তখন কিন্তু আমরা সেটাকে বলতে পারবো না, বুঝতে পারছেন? আচ্ছা তার পরবর্তীতে যেটা হচ্ছে, ধরেন কথার কথা আপনি অ্যাথলেট, অ্যাথলেট মানে বুঝেন তো, অ্যাথলেট মানে কি বলেন তো? যারা খেলাধুলা করে তাদের দেখবেন, তারা যখন বডিতে খুব প্রেশার দেয়, হ্যাঁ, যারা ধরেন দৌড়াচ্ছে বা লাফাচ্ছে, তাদের দেখলে দেখবেন তাদের হার্টবিটও বেশি থাকে, আবার যখন আপনি ব্লাড প্রেশার মেজার করতে যাবেন সেটাও বেশি পাওয়া যায়, কারণ কি তাদের বডি তো অ্যাক্টিভ থাকে, হ্যাঁ। আচ্ছা তাই ওইগুলোকে কিন্তু বলা যাবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে এক্সেপশন কেস। আচ্ছা এখন এই হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি? প্রাথমিক ব্যবস্থাটা, প্রাথমিক আমি শুরুতেই বললাম প্রাথমিক আমরা কি কি ব্যবস্থা নিতে পারি? আচ্ছা আপনাদের তো মেডিসিন না, আপনাদের হচ্ছে ফার্মাকোলজি না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ লেখা আছে ফার্মাকোলজি। আচ্ছা এখন এটার ক্ষেত্রে আমরা কিছু ড্রাগ ব্যবহার করি বা ঔষধ ব্যবহার করি। আচ্ছা ড্রাগ আর মেডিসিনের পার্থক্য বুঝেন তো? বলেন তো। ড্রাগ হচ্ছে বিভিন্ন হচ্ছে মানে ড্রাগ বিভিন্ন ড্রাগ মিক্স করেই হচ্ছে মেডিসিন তৈরি। ওকে মেডিসিনটা হচ্ছে ড্রাগ যখন মানে একটা নির্দিষ্ট ইন্ডিকেশনের এগেইনস্টে ইউজ করব, নির্দিষ্ট পরিমাণে ইউজ করব। এক্স্যাক্টলি সেটাই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ড্রাগ আর মেডিসিনের পার্থক্য। আচ্ছা এখন আসেন আমরা সেখানে কিছু জিনিস ব্যবহার করে থাকি, যেমন কথার কথা জেনেরিক নাম তো বুঝেন সবাই নাকি? জেনেরিক নামগুলো জানেন তো? আচ্ছা ঠিক আছে, এখন তাইলে হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা মনে রাখার সুবিধার্থে মনে রাখি এ বি সি ডি, এভাবে মনে রাখি যে আমরা এই ড্রাগগুলোকে ব্যবহার করতে পারি। তাহলে এর অভ্যন্তরে কি থাকতে পারে? এর অভ্যন্তরে থাকে এসিআই ইনহিবিটর, এসিই ইনহিবিটর। এসিই ইনহিবিটরের মধ্যে কি থাকে, কোন কোন ড্রাগগুলো থাকে? অ্যানালেপ্রিল, লিসোনেপ্রিল, ক্যাপটোপ্রিল, নাম শুনছেন জেনেরিকে? শুনেননি? বইয়ে নাই? আপনাদের বই নাই? বই আননি কেউ? এটা আবার কেমন কথা হলো? বই আনবেন না আপনারা? এই যে আমি এখন বললাম অ্যানালেপ্রিল, লিসোনেপ্রিল, ক্যাপটোপ্রিল, মনে রাখবেন কিভাবে? আপনারা অনেক আপডেট স্টুডেন্ট দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এগুলি একটু একটু বইটা থাকলে আপনাদের দেখলে আপনাদের জন্য সুবিধা হতো আর কি। আচ্ছা এসি ইনহিবিটরের মধ্যে কি পাবেন আপনি? যেমন ঠিক আছে। আচ্ছা এখন এছাড়া আর কি আছে? এআরবি,
ARB-তে কি বোঝায়? অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এই জন্য বইটা আপনাদের আনা দরকার ছিল। আচ্ছা, এখানে আমরা কি দিব? লোসার্টন, অলমিসার্টন, নাম শুনছেন না? এগুলো শুনেননি? আরও আছে, জাস্ট আমি দুটো করে বলে যাচ্ছি আর কি, যে লোসার্টন, অলমিসার্টন এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবার আসেন হচ্ছে বিতে আসে কি? বিটা ব্লকার। বিটা ব্লকারের মধ্যে কি থাকে? এটিনোলল, প্রোপানোলল, মেটোপ্রোলল, প্রোক্টোলল, বিসোপ্রোলল, ঠিক আছে, এগুলো থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, বিসোপ্রোললটা সবচেয়ে প্রচুর ব্যবহৃত হয়। বিসলল, যদি আপনাদের বাসায় হাইপারটেনশনের পেশেন্ট থাকে দেখবেন অনেকের ক্ষেত্রেই দেওয়া হয় বিসলল, ঠিক আছে। বিসলল 5 হয়, বিসলল 10 হয়, হ্যাঁ, বিসোপ্রোলল ব্যবহার করা হয়। এই যে বই আনেননি, এগুলো মনে থাকবে। আচ্ছা, এখন আসেন, এই গেল হচ্ছে বিটা ব্লকার। আমরা তাহলে একটা চিকিৎসা শুরু করব কি দিয়ে? নিয়ম অনুযায়ী শুরু করার নিয়ম হচ্ছে এ দিয়ে, মানে এই দুইটা দিয়ে আপনাকে শুরু করতে হবে। যদি না হয় তখন আমরা বিতে যাব, যদি না হয় তখন আমরা সিতে যাব, না হলে আমরা ডিতে যাব। সিতে আসলে আমরা কি পাবো? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সিতে আসলে আমরা পাবো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে কোন কোন ওষুধগুলো থাকে? নিফেডিপিন, অ্যামলোডিপিন। নিফেডিপিন, অ্যামলোডিপিন। সিতে হচ্ছে ব্লকার। এখানে কি থাকবে? আচ্ছা, এই নিফেডিপিন, অ্যামলোডিপিন আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যামলোক্যাল নাম শুনেননি? অ্যামলোক্যাল 50, 100 নাম শুনেননি? হ্যাঁ, এটাই হচ্ছে নিফেডিপিন, অ্যামলোডিপিন। সরি, নিফেডিপিন নয়, শুধু অ্যামলোডিপিন আর কি। আপনারা কেউ নাই এখানে হাইপারটেনশনে? উচ্চ রক্তচাপ নাই কারোর? কারোর ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে? তাও নয়। কারোর ডায়াবেটিসও নাই? আচ্ছা, কেউ পান খান? আচ্ছা, সিগারেট খান কে কে? আচ্ছা আচ্ছা ভাই, আপনি আপনার টাকায় খান, আমার তো এখানে কিছু না, জাস্ট আমি জিজ্ঞাসা করলাম আর কি, ইয়ে হওয়ার কিছু নাই। আচ্ছা, আপনাদের তাহলে কোনোটাই নাই? ব্রঙ্কিয়াল অ্যাজমা বলেন, হাইপারটেনশন বলেন, ডায়াবেটিস কিছু নাই? সৃষ্টিকর্তা আপনাদেরকে আরও ভালো রাখুক। আচ্ছা ঠিক আছে, এখন আসেন, আপনারা কি তাহাজ্জুদ পড়েন নাকি প্রতিদিন? তাহাজ্জুদ পড়েন? আচ্ছা, যাই হোক, আমি একটা জায়গায় ক্লাস নিতাম আর কি স্টুডেন্ট লাইফে, তো সেখানে ওইটা ছিল নার্সিং আর কি। তো ওইখানে যখন ছিলাম তখন ওইখানে নার্সিং প্লাস হচ্ছে আপনাদের মতো এরকমও ছিল, বা প্লাস প্যারামেডিক্স ছিল। ওইখানে জিজ্ঞাসা করতাম, আচ্ছা আপনাদের কখনো হাত ভাঙছে? না ভাঙে নাই। আপনাদের কখনো এইটা হয়েছে? না হয় নাই। আপনাদের ওইটা হয়েছে? না হয় নাই। আপনারা সিগারেট খান? না খাই না। মানে ওনারা এত পরিমাণে মাসুম ছিল, বুঝছেন, যে আমি 3-4 বছর ওইখানে ক্লাস নিয়েছি, একবারে ফাইনাল ইয়ার পর্যন্ত। আমি কখনো কোনো ডিজিজ আছে এমন কাউকেই খুঁজে পেলাম না। আচ্ছা যাই হোক, এখন আসেন হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা কি দিব? নিফেডিপিন আর হচ্ছে অ্যামলোডিপিন। হ্যাঁ, আরও আছে, তারপরে এগুলো মনে রাখলেই হয়। আচ্ছা, এবার আসেন হচ্ছে ডিতে হচ্ছে কি? ডাইউরেটিক্স। আচ্ছা, ডাইউরেটিক্সের মধ্যে অ্যাজ এ এক্সাম্পল মনে রাখতে পারেন ফ্রুসেমাইড, ঠিক আছে। এছাড়া আরও আছে থায়াজিড, ডাইউরেটিক্স সহ আরও আছে স্পাইরোনোল্যাকটোন থেকে শুরু করে অনেক কিছু আছে, কিন্তু আপনারা মোস্টলি যেটা ব্যবহৃত হয় ফিউরোসেমাইড বা ফ্রুসেমাইড, যেটাই উচ্চারণ করেন সেটাই হবে। আচ্ছা, এই হচ্ছে হাইপারটেনশনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলা হয়। এছাড়া আরও আছে আলফা ব্লকার থেকে শুরু করে আরও অনেক কিছুকে ব্যবহার করা হয়। তো এখন আপনাদের কাছে যখন আসবে আপনারা কীভাবে ম্যানেজ করবেন? এগুলো হচ্ছে নাম, এই ওষুধগুলোর নামগুলো যদি আপনি মনে রাখতে পারেন বেটার। আচ্ছা, বা বইয়ে আপনাদের থাকার কথা যদি কেউ বই এনে থাকেন। আচ্ছা, এখন আসেন, আপনাদের কাছে যদি পেশেন্ট আসে আপনারা তখন ইমিডিয়েট কী ম্যানেজ করবেন, বা ম্যানেজমেন্টটা কেমন হতে পারে? হাইপারটেনশন কেন হয় ধারণা আছে? ওষুধের নাম জেনে গেলেন, এখন কেন হয়, কারণটা কি এটা বলতে পারবেন? কারণ ধারণা আছে? বলেন তো। অতিরিক্ত টেনশনের
হ্যাঁ হতে পারে অ্যাংজাইটি একটা কারণ। আরেকটা হচ্ছে যদি কোনো কারণে আপনি ধরেন খুব জাঙ্ক ফুডের প্রতি অভ্যস্ত বা আসক্ত, জাঙ্ক ফুড মানে বুঝছেন, বার্গার, প্যাটিস, হ্যাঁ থাই, হ্যাঁ, প্লাস হচ্ছে কি আপনি রেড মিট খুব বেশি খান। রেড মিট মানে বুঝছেন, লাল মাংস, গরু হতে পারে, খাসি হতে পারে। আপনি খুব প্রচুর পরিমাণে অয়েল ইনটেক করেন, অয়েল ছাড়া খাবার খান না। এমন অনেক মানুষ আছে যে আগে তরকারিতে তেলটা ভাসে কিনা এটা দেখে, তারপর সেই ওই তরকারি খায়। এই ধরনের মানুষ যারা আছেন, যারা খুব বেশি পরিমাণে সুগার ইনটেক করে, বুঝতে পারছেন, এদের ক্ষেত্রে হ্যাঁ সুগার। আচ্ছা, এই ব্যাপারগুলো যারা অভ্যস্ত এগুলোর সাথে, তাদের ক্ষেত্রে হাইপার টেনশনটা হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে কি যারা ওয়েট ম্যানেজমেন্ট রাখে না, মানে তার বডির তুলনায় তার ওজনটা বেশি থাকে, তার কোনো ওয়ার্কআউট নাই, সে কোনো ধরনের নিজেকে নিয়ন্ত্রণ করতেছে না, সেই ক্ষেত্রে তাদের হাইপার টেনশন হতে পারে। আচ্ছা, এখন হাইপার টেনশনের পেশেন্টের লক্ষণগুলো কী কী থাকে, সিমটম। একটা পেশেন্ট এসে আপনাকে কী বলবে, বা আপনি পেশেন্টটাকে দেখে আপনি কীভাবে বুঝবেন কেমন। একটা পেশেন্ট যখন আপনার কাছে আসবে, ফার্স্ট অফ অল আপনি যখন তাকে, সবসময় মনে রাখবেন, একটা পেশেন্ট যখন আসবে তাকে আগে অবজার্ভ করতে হয়। অবজারভেশন বলতে একটা শব্দ আছে। অবজারভেশন মানে হচ্ছে একদম পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, বা মাথা থেকে পা, আপনি যেটাই বলেন না কেন তাকে আগে দেখবেন। দেখলে কি হয়, আমাদের দেশে অনেকে মনে করে কি, বিশেষ করে যাদের ফিমেলদের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়, যে একদম প্রফেসর লেভেলের কেউ যদি ওনার দিকে এভাবে তাকাইলো, উনি ভাবে যে আরে ডাক্তারের নজর খারাপ। হয় না ভাই, বলেন, আপনারা কম বেশি বলেন না? হ্যাঁ, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা এরকম না, ঠিক আছে? তো এখন ওই ব্যাপারটা হচ্ছে কি, আপনি যে হেঁটে আসতেছেন, কথার কথা বলি, আপনি যদি স্ট্রোকের পেশেন্ট হন, আপনার হাঁটার ধরনটা একরকম থাকবে, ঠিক আছে? আপনি যখন তাকাবেন, আপনার তাকানোর ধরনটা একরকম থাকবে, বুঝতে পারছেন? ওকে, আপনি যখন হেড মুভমেন্ট করবেন, তখন আপনার মুভমেন্ট করতে কষ্ট হবে। তো এটা আপনার দিকে না তাকাইলে আমি বুঝবো কীভাবে? আপনার ফেসের দিকে, আপনার লিপসের দিকে আমার তাকাইতে হবে। কেন তাকাইতে হবে, বা প্রফেসরের তাকাইতে হয় কেন তাকাইতে হয়? কারণ আপনার জটা বেঁকে যায়। তো এটা আমি না তাকাইলে বুঝবো কীভাবে? কিন্তু তার মানে কিন্তু অনেকে বলে কি নজর খারাপ। তো আসলে আপনারাও কি করবেন, আগে পেশেন্টকে অবজার্ভ করবেন যে পেশেন্টের অবস্থাটা কেমন, দেখবেন। তার মধ্যে আপনি কিছু সিমটম দেখবেন। সিমটমের প্রথমটা হচ্ছে সে ডিসওরিয়েন্টেড থাকবে। ডিসওরিয়েন্টেড মানে তার মধ্যে একটা মানে দুরন্তপনা কাজ করবে, অস্থিরতা কাজ করবে আর কি, এক্সাক্ট বাংলাটা যেটা, অস্থিরতা কাজ করবে। 2 নম্বর কথা দেখবেন সে একটু ঘামবে, সোয়েটিং থাকবে, হ্যাঁ, যেটা স্বাভাবিক নয়। আচ্ছা, 3 নম্বর কথায় দেখবেন সে যখন আপনার কাছেই চলে আসবে, তার চোখের দিকে তাকালে দেখবেন চোখ লাল হয়ে আছে, চোখ ফুলে আছে, ঠিক আছে? এবং সে আপনাকে বলবে, বা সে দেখবেন হাত দিয়ে রাখছে যে তার এই যে এখান থেকে আমাদের 7টা হাড় আছে না, জানেন তো নাকি? আমাদের নেকে সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা থাকে? 7টা থাকে। এই জায়গাগুলোতে সে ধরে রাখতেছে এবং বলতেছে যে আমার ব্যথা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর সে একটা কথা বলবে, আমার কোনোভাবে বিগত কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে, 10 দিন ধরে, 15 দিন ধরে আমার ঘুম হচ্ছে না। আর ঘুম হলেও আমার ঘুমটা হচ্ছে ইরেগুলার মানে কি, যে আমি ঘুমাইতে গেলে ঘুমাচ্ছি, 1 ঘন্টা ঘুমাচ্ছি, 2 ঘন্টা ঘুমাচ্ছি, তারপর আমার ঘুম ভেঙে যাচ্ছে, আর সকাল হলে আমার ঘুম আসতেছে। হয় এটা বলবে, আর না হয় বলবে যে আমি সারা রাতে ঘুমাই 2 ঘন্টা। এই ধরনের সিমটম, এগুলো বলে দিলাম লক্ষণ। তাহলে কি জানলেন কেন হয়, লক্ষণ কি থাকে, কোন কোন ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি, সম্ভাব্য ওষুধগুলো। আচ্ছা, বা এখন তাহলে বাকি রইল কি, চিকিৎসা পদ্ধতি। ওকে, এখন আসেন চিকিৎসা পদ্ধতিটা কি হবে। এখন কথাটা হচ্ছে, আপনাদের লেভেলে কেউ কিন্তু আপনাদেরকে 15 দিন সময় দিবে না। অবজারভেশনের জন্য সময় দিবে? আসবে আপনার কাছে 15 দিনের মধ্যে, আবার আসবে না। এখন আপনাকে তাহলে কী করতে হবে, ইমিডিয়েট ম্যানেজমেন্ট, হ্যাঁ, র্যাপিড অ্যাকশানে যাইতে হবে। র্যাপিড অ্যাকশান ছাড়া তো আর কোনো উপায় নেই। আচ্ছা, এখন এই র্যাপিড অ্যাকশান নেওয়ার জন্য আপনারা একটা কমন জিনিস মনে রাখবেন, শুধুমাত্র এটা প্রেগনেন্ট লেডি ছাড়া সবার ক্ষেত্রে ব্যবহার করবেন। আচ্ছা, এটা হচ্ছে কি অ্যামলোডিপিন। ওই যে বলে দিলাম না অ্যামলোকেল, একটু আগে বলছি না? আচ্ছা, অ্যামলোডিপিন অথবা এটিনোলল, ঠিক আছে? ওকে, এই দুইটাকে আপনারা
ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আচ্ছা তাহলে ডোজটা কি হবে? সিঙ্গেল ডোজ। ডোজ কি হবে? সিঙ্গেল ডোজ। দিনে কয়টা নিবে? একটাই নিবে। আর হ্যাঁ, রাতে নিবে। আচ্ছা, এখন আসেন, এটা তো দিলেন তার ব্লাড প্রেশারটাকে ম্যানেজ করার জন্য। মনে রাখবেন, ব্লাড প্রেশার বা হাই ব্লাড প্রেশারের পেশেন্টদের ঘুম হলে রক্তচাপ অনেকাংশে কমে যায়। এখন অবশ্যই আপনাকে তার ঘুমটাকে ক্লিয়ার বা স্মুথ করতে হবে। তো ঘুমটা স্মুথ করার জন্য কি দিতে হবে? ক্লোনাজিপাম অর ডায়াজিপাম। নাম শুনছেন এই নাম? না, এটাও শুনেন নাই? ক্লোনাজিপাম, ডায়াজিপাম, এগুলোর নাম শুনেননি? শুনছেন? ব্রোমাজিপাম না দেওয়াটা বেটার। আচ্ছা, সাইড ইফেক্ট বলতে একটা ব্যাপার আছে। ক্লোনাজিপাম, ডায়াজিপামের ডিপেন্ডেন্সি কম। ডিপেন্ডেন্সি মানে বুঝেন? ডিপেন্ডেন্সি ধারণা আছে? না। এটা ইউজ করলে একবার অভ্যস্ত হয়ে যাবে। ওকে, ব্যাপারটা হচ্ছে, ধরেন কথার কথা, এই যে ঘুমের যে ওষুধগুলো আছে বা আমরা যেটাকে বলি ক্লোনাজিপাম ও ডায়াজিপাম, এগুলোর ব্যাপার হচ্ছে আপনি যখন একবার এটা নিয়ে মজা পেয়ে যাবেন, হ্যাঁ, তখন আপনার মনে হবে কি যে আমি এটা ছাড়া আর ঘুমাইতে পারতেছি না। আপনি এটার উপর নির্ভরশীল হয়ে যাবেন। তো ক্লোনাজিপাম, ডায়াজিপামের চেয়ে আপনার পছন্দের ওষুধের উপরে মানুষের নির্ভরতাটা তুলনামূলক খুব দ্রুত তৈরি হয় এবং সহজে মানুষ সেটাকে ছাড়তে পারে না। এই জন্য ক্লোনাজিপাম আর ডায়াজিপামটা প্রোভাইড করা হয়। ওকে, আচ্ছা এখন আসেন ক্লোনাজিপাম আর ডায়াজিপামটা আমরা কত কত মিলিগ্রামের পাই? সোজা কথায় মনে রাখবেন কত। ওরে ওকে, আচ্ছা এখন আসেন আমরা শুরু করব কোত্থেকে? একদম সর্বনিম্ন থেকে। ঠিক আছে, 0.5। ঠিক আছে, কেন আমরা সর্বনিম্ন থেকে শুরু করব? কারণ যদি পেশেন্ট আগে ঘুমের ওষুধ নিয়ে অভ্যস্ত থাকে, তাকে আগে জিজ্ঞাসা করতে হবে যে আপনি আগে কোনটা নিতেন, কতটুকু নিতেন। ও আগে যেটা নিত ওইটাই ওকে দিতে হবে, কারণ না হয় তার কাজ করবে না। আর যদি সে একদম নিউ কামার হয়, যে আমি একদম নতুন আসছি, বা আপনার কাছে পেশেন্ট যে আসছে সে একদম নতুন, সে আর আগে কখনো ঘুমের ওষুধ নেয়নি কন্টিনিউয়াসলি, তার ক্ষেত্রে আপনি সর্বনিম্ন থেকে শুরু করবেন। ঠিক আছে, আচ্ছা, এবং এটা কতদিন পর্যন্ত চালাবেন? এই যে কম্বিনেশন, এটা কিন্তু কম্বিনেশন, একটা হচ্ছে কি এটিনোলল, সাথে কি দিবেন? ক্লোনাজিপাম আর ডায়াজিপাম। এটা আপনি কতদিন কন্টিনিউ করতে বলবেন? 3 days, 72 ঘন্টা, 72 আওয়ার্স, মানে 72 ঘন্টা। তাহলে কতদিন হলো? 3 দিন হলো। আচ্ছা, 3 দিন হলে, কেন আমি 3 দিনের কথা বললাম? যদি তার কোনো ধরনের কমপ্লিকেশন না থাকে, কোনো ধরনের অন্য কোনো কমপ্লিকেশনের কারণে হাইপারটেনশন না হয়, তাহলে 3 দিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে। আর যদি 3 দিনের পরবর্তী সময়েও একই সমস্যা তার গ্রো করে যায়, একই সিমটম তার থেকে যায়, দ্যাট মিন্স তার আদারওয়াইজ কোনো সমস্যা আছে, তাহলে তাকে কি হতে হবে? কোনো রেজিস্টার্ড মেডিকেল অফিসারের কাছে ট্রিটমেন্ট নিতে হবে, আদারওয়াইজ তার আর কোনো অপশান নেই। স্যার, অ্যামনোডিপিন এটিনোল নেওয়ার ফলে পেশেন্টের তো অনেক সময় বডিতে পানি জমে যাচ্ছে। পাটা একটু ভিতরে ঢুকান, এটা খুব অড লাগতেছে। আপনারটা হ্যাঁ, তারপর বলেন। অনেক সময় মানে পানি জমে যায় না, তো সেক্ষেত্রে করণীয়? ওকে, পানি জমে গেলে, পানি জমে যাওয়ার কথা নয়, তবে অনেক সময় জমে যায়। আচ্ছা, সেটা হয় নিফিডিপিনের ক্ষেত্রে, নট অ্যামলোডিপিন। ঠিক আছে, সেটা হচ্ছে নিফিডিপিন, সেটা নট অ্যামলোডিপিন। এবং এটা সবচেয়ে বেশি হয় কাদের ক্ষেত্রে? যারা ফিমেল। কেমন? যদি আসে এরকম পানি, তাহলে এটা বন্ধ করে দিবেন, বন্ধ করে দিয়ে তার ফ্লুইড রেস্ট্রিকশন করবেন, তরল কমাই দিবেন, তরল কম খেতে বলবেন, দিয়ে কি করবেন? শুধু এটিনোলল দিবেন, এটিনোলল দিবেন। এনি ডাউট? ওকে, এখন আসেন হচ্ছে কতটুকু বললাম আপনাদেরকে? 0.5। ওকে, এই কম্বিনেশনটা আপনি ব্যবহার করতে পারবেন নন প্রেগনেন্ট লেডি, যারা প্রেগনেন্ট নয় তাদের সবার ক্ষেত্রে, বাকিদের সবার ক্ষেত্রে ব্যবহার করবে। এখন আচ্ছা, এখন আসেন হচ্ছে যদি প্রেগনেন্ট লেডি হয়, তার ক্ষেত্রে আপনারা কি ব্যবহার করবেন বা করণীয় কি? প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে করণীয় কি? প্রেগনেন্ট লেডিদের হতে পারে না হাইপারটেনশন, এবং এটা হয়। ঠিক আছে, প্রেগনেন্ট লেডিদের কিছু সিমটম স্বাভাবিক থাকে। একটা হচ্ছে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, আরেকটা হচ্ছে কি ব্লাড প্রেশার, আরেকটা হচ্ছে কি জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, গর্ভকালীন, যেটাকে আমরা গর্ভকালীন ডায়াবেটিস বলে না, গর্ভের সময় যে ডায়াবেটিস দেখা দেয়
সেটাকে বলা হয় জিডিএম। আচ্ছা, এখন গর্ভকালীন সময় কি ব্যবহার করবেন? এই যে গর্ভকালীন সময় মনে রাখবেন, কোনো গর্ভবতী নারীকে বা কোনো প্রেগনেন্ট ফিমেলকে কখনো ঘুমের ওষুধ প্রোভাইড করা যাবে না, নেভার এভার। ও যদি সারা রাত জেগে থাকে তবুও তাকে ঘুমের ওষুধ দেয়া যাবে না। এখন কতদিন পর্যন্ত এটা দেয়া যাবে না? যতদিন পর্যন্ত বাচ্চা দুধ খায়, যতদিন পর্যন্ত বাচ্চা ব্রেস্ট ফিডিং করে, অতদিন পর্যন্ত তাকে কোনো ধরনেরই ঘুমের ওষুধ দেয়া যাবে না। মানে মাতৃত্বকালীন, বাচ্চা পেটে থাকাকালীন থেকে শুরু করে একদম যতদিন পর্যন্ত ব্রেস্ট ফিডিং করতেছে ততদিন পর্যন্ত দেয়া যাবে না। এটা খুব স্ট্রিক্টলি মনে রাখবেন। যদি দিয়ে থাকেন তাহলে সেটা হচ্ছে ম্যালপ্র্যাকসিস, এটাকে বলা হয় ম্যালপ্র্যাকসিস। আচ্ছা, এটা দিলে কি হবে? যদি তার ঘুম স্বাভাবিক না হয় তো সেক্ষেত্রে করণীয় কি? ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, সেটার সিস্টেমেটিক আলাদা। আগে এটা শেষ করি, তারপর ওটা বলে দিচ্ছি। আচ্ছা, এখন আসেন হচ্ছে কেন দিবেন না। কারণ যদি আপনি মাতৃত্বকালীন অবস্থায় বাচ্চাটাকে মাকে ঘুমের ওষুধ দিয়ে দেন তাহলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সমস্যা হবে, বাচ্চার নার্ভ ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, দেখবেন যে বাচ্চা আরেকটা কি হয়, স্লিপিং বেবি। স্লিপিং বেবি মানে কি, একটা নর্মাল নবজাতক বাচ্চা কত ঘন্টা ঘুমায়? 17 থেকে 18 ঘন্টা। ওই বাচ্চা 2 দিন 3 দিন পর একবার চোখ খুলবে। দেখবেন 2-3 দিন পর বাচ্চা হয়তো 15-20 মিনিটের জন্য চোখ খুলতেছে, আবার সে 2-3 দিনের জন্য চোখ বন্ধ করে ফেলবে। তো এটা কি একটা স্বাভাবিক জীবনযাপন হলো? সে যদি চোখই না খুলে সে দেখবে কি, তার ডেভেলপমেন্ট হবে কি, সে শিখবে কি? বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলে আসে। আচ্ছা, এখন তাহলে আমরা ওই পেশেন্টের ক্ষেত্রে কি ব্যবহার করব? শুধু একটা নাম মনে রাখবেন। শোনেন, আপনাদেরকে আমি জেনেরিকটা বলে দেই, আপনারা ট্রেড আপনাদের যেটা সুবিধা হয়। এখন আমি যেটা বলবো এটা আপনাদের পছন্দ নাই হতে পারে, আপনাদের মনে নাই থাকতে পারে, তাই আমি জেনেরিক নামটা বলে দেই। আপনারা ট্রেড যেটা আপনাদের ভালো মনে হয় বা আপনাদের যেটা সুবিধা হয় মনে রাখতে সেটাই ব্যবহার করবেন। একটা নামই মনে রাখবেন, সেটা হচ্ছে আলফা মিথাইল ডোপা। আলফা মিথাইল ডোপা, এটা হচ্ছে জেনেরিক নাম। এটা 250 মিলিগ্রামের ট্যাবলেট ফরমেশনে পাওয়া যায়। এটা ডোজ কি হবে? সিঙ্গেল ডোজ অনলি অন নাইট। কি জন্য দেওয়া হবে স্যার? এতক্ষণ কি বললাম তাহলে? ওই যে প্রেগন্যান্সি মহিলাদের মহিলাদের এবং বাচ্চা জন্ম হওয়ার পর যতদিন ব্রেস্ট ফিডিং চলবে ততদিন উচ্চ রক্তচাপ যদি থাকে তখন এটা এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে, এর বাইরে আপনারা যাবেন না, কেমন? এটা হচ্ছে জেনেরিক ট্রেড নেম। অনেক, আচ্ছা ওইটা দরকার নাই, আগে এটা ব্যবহার করেন, আপনাদের অবধি এটা ঠিক আছে। Okay. আচ্ছা, একটু ক্যামেরাটাও বন্ধ করা যায়? একটু ভিডিওটা বন্ধ করেন তো। হ্যাঁ